আমাকে কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তাহলে শুরু করা যাক। সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন। তো মিডিয়েটরস আমরা জানি বিভিন্ন আসলে কেমিক্যাল পার্টিকেল যেগুলো ইনফ্লামেশনে এই প্রসেসটাকে শুরু করবে, চালায় নিয়ে যাবে এবং আলটিমেটলি শেষ করতে সাহায্য করবে। কারণ প্রসেসটা শুরু হয়ে মানে মাঝপথে বা থামানো যাবে না, অথবা শুরু হয়ে একেবারে কন্টিনিউসলি চলতেই থাকা যাবে না। এটা যদি বন্ধ না হয় একটা সার্টেন পিরিয়ড পরে, তাহলে সেটা আমাদের বডির জন্য অনেক বেশি ড্যামেজিং হবে। তো সুতরাং এটা ইনিশিয়েশনটা গুরুত্বপূর্ণ, টার্মিনেশনও গুরুত্বপূর্ণ, আর কন্টিনিউশন অবশ্যই গুরুত্বপূর্ণ। তো মেডিয়েটরস আসতে পারে আমাদের সেল থেকে, মানে ব্লাডের যে সেলুলার কম্পোনেন্ট অথবা এন্ডোথেলিয়াল সেল, সেল থেকে আসতে পারে, অথবা প্লাজমা প্রোটিন থেকে আসতে পারে। তো সেল থেকে যেগুলো আসে সেগুলো আমরা ভাগ ভাগ করি হচ্ছে এইভাবে, যে প্রিফর্ম মিডিয়েটর, আর হচ্ছে নিউলি সিনথেসাইজড বা ডিনোভো বলা হয়, মানে নতুন যেগুলো সিনথেসাইজ হয়েছে। প্রিফর্ম মানে হচ্ছে যেটা আগে থেকেই সেলে সিনথেসাইজড হয়ে আছে। যেমন মাস্ট সেল, আমরা ওই দিন বলেছিলাম গত ক্লাসে, যে মাস্ট সেল হচ্ছে মাস্টাং শব্দ থেকে এসেছে, মানে হচ্ছে যার পেটটা ভর্তি, ওয়েল ফেড। তো ওর পেটটা ভর্তি আসলে সিক্রেটরি গ্র্যানিউলস দিয়ে, যেগুলোতে হিস্টামিন থাকে। তো হিস্টামিন তাহলে প্রিফার মিডিয়েটর। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, যেহেতু এটা আগে থেকে সিনথেসিস হয়েই আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের খুব র্যাপিডলি এটা এক্সপ্রেস করবে, মানে ইনফ্লামেশনের শুরুতেই হিস্টামিন রিলিজ হবে। এজন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমাদের ইনফ্লামেশন শুরু হয়ে যখন অন্যান্য কিছু পার্টিকেল, যেমন যদি আমরা কেমোকাইন, সাইটোকাইন, যেগুলো প্রোটিন আছে, আমরা জানি প্রোটিন যদি তৈরি করতে যাই তাহলে জেনেটিক মেশিনারি অ্যাক্টিভেট হইতে হয়, ট্রান্সক্রিপশন হতে হয়, ট্রান্সলেশন হতে হয়, এই নানা প্রসিডিউরের মধ্যে গিয়ে প্রোটিন আলটিমেটলি সিনথেসিস হয়। তো সেগুলো একটু সময় লাগে। এই জন্য এই প্রিফর্ম মিডিয়েটর গুলো গুরুত্বপূর্ণ ইনিশিয়ালি। তো হিস্টামিন কি করে আমরা জানি। আচ্ছা, পরে একটু বলতেছি, আমরা নামগুলো দেখে নিই। নিউক্লিক সিনথেসিস কি আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিগোট্রিনস, লাইপোক্সিন, সাইটোকাইনস, কেমোকাইনস, পেপটিড অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এইসব, নাইট্রিক অক্সাইড। তো এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, আমরা জানি অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম একটা পাথওয়ে আমরা পড়েছি। এই পাথওয়েটা সারা জীবন লাগবে, সব সাবজেক্টে লাগবে, ফার্মাকোলজিতে লাগবে, মানে এভরি সাবজেক্টই আসলে, মেডিসিন বলি যেটাই বলি সবখানে লাগবে। যার কারণে এইটা মনে রাখতে হবে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাগ্রেগেটস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন লিগোটিন তৈরি হতে, এই জিনিসগুলো তৈরি হতে সময় লাগে, যার কারণে এগুলো একটু পরে রিলিজ হয়। আচ্ছা, আর কি আছে প্লাজমা প্রোটিন টাইপ থেকে, কমপ্লিমেন্ট প্রোডাক্ট, তারপর কাইনিনস, তারপর হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, কোলাটিং ফ্যাক্টর আসে কিছু। এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন রেঞ্জ। এখন আমরা যদি বলি যে এই যে আমাদের প্রথম যেটা শুরু করলাম, যে হিস্টামিন, এগুলোকে সেরোটোনিন, লাইসোসোমাল এনজাইম, হিস্টামিন, সেরোটোনিন, এগুলোকে বলে ভ্যাসো অ্যাক্টিভ এনজাইম। নাম হচ্ছে ভ্যাসো, মানে ভেসেল অ্যাক্টিভ, মানে ভেসেলের উপর যে অ্যাক্ট করে, এবং এগুলো অ্যামাইন, অ্যামাইন কেমিক্যাল নেচারটা হচ্ছে অ্যামাইন। তাহলে হিস্টামিন, সেরোটোনিন, সেরোটোনিন অ্যামাইন, এই জন্য এটা একটা নাম হচ্ছে 5 হাইড্রোক্সি ট্রিপটামাইন, মানে ট্রিপটামিন। তাহলে এরা কি করে, যেমন হিস্টামিন কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করবে, সরি ভ্যাসো ডাইলেশন করবে আর্টেরিওলার এন্ডে। তো আর্টেরিওলার এন্ড যদি ভ্যাসো ডাইলেশন করে, তাহলে ব্লাড ফ্লো বাড়বে। আর ভাস্কুলার পারমিটিভিটি বাড়াবে হচ্ছে ভেনুলার এন্ডে, পোস্ট ক্যাপিলারি ভেনুলসে। তাহলে সেখানে পারমিটিভিটি ইনক্রিজ করবে। আমরা একদিন ইনফরমেশন এগুলো করেছি। তাহলে এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। হিস্টামিন, সেরোটোনিন। হিস্টামিন মোস্ট কমন সোর্স কোনটা, মাস্ট সেল। আমরা বলেই নিলাম যে মাস্ট সেল হচ্ছে পেট ভর্তি থাকে হিস্টামিন। আর হচ্ছে ও মাস আর মাস্ট সেলের কথাটা খুব গুরুত্বপূর্ণ। মাস্ট সেল কখন স্টিমুলেট হয়, মাস্ট সেল খুবই সেন্সিটিভ। তাকে যা দিবেন, যেখানে দিবেন সেখানে স্টিমুলেট হবে। ফিজিক্যাল যদি আমরা ট্রমা করি, হিট দেই, কোল্ড দেই, বা যে কোনো মিডিয়েটর, যে কোনো ইনফেক্ট অর্গানিজম, টক্সিন, সবকিছুতে এসে স্টিমুলেট হয় আর কি। আচ্ছা, এরপর আছে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম। আমরা ছবিটা দেখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যেটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ছবি, যেটা সারা জীবন লাগবে। সেল মেমব্রেনে থাকে ফসফোলিপিড, আমরা জানি। ফসফোলিপিডকে ব্রেকডাউন করে ফসফোলাইপেজ, বেসিক্যালি মানে মেইনলি হচ্ছে ফসফোলাইপেজ A2। ফসফোলাইপেজ ব্রেকডাউন করে এর থেকে তৈরি করে অ্যারাকিডোনিক অ্যাসিড। আমরা জানি অ্যারাকিডোনিক অ্যাসিড এগুলো হচ্ছে, যেগুলো আমরা পড়বো আসলে এখন, এগুলো হচ্ছে 20 কার্বন, 20টা কার্বন নিয়ে তৈরি, এবং এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো। এবং শুধু একটা না, পলি আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড বলি কখন, যখন এই যে ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, এগুলো মানে সব সিঙ্গেল বন্ড থাকলে এটা আনস্যাচুরেটেড, মানে আনস্যাচুরেটেড বলতাম না, স্যাচুরেটেড হয়ে থাকতো। যেহেতু দুইটা বন্ড আছে, মানে একটা হাত থাকা মানে স্যাচুরেশন জিনিসটাই তো তাই। যে একটা জিনিস যদি আমরা, যেমন ধরি বাতাস,
বলি স্যাচুরেটেড হয়ে গেছে। জলীয় বাষ্পতে যখন স্যাচুরেটেড হয়ে যায় আর একটুও ধরার জায়গা থাকে না বাতাসে, তখন সেই জলীয় বাষ্প ওই যে শিশির হয়ে পড়ে, কুয়াশাতে আমরা জানি যেটা, এটাই রকম। তো এই যে যেহেতু ডাবল বন্ড, হাতগুলো খালি, এই জন্য ও পুরোপুরি স্যাচুরেটেড হইতে পারে নাই। এখনো হাত আছে যেগুলোতে সে কারোর সাথে লাগতে পারে চাইলে, এই জন্য বলা হয় আনস্যাচুরেটেড। আর যেহেতু অনেকগুলা, এই যে 1 2 3 4, এখানে 4টা, এই জন্য নাম পলি আনস্যাচুরেটেড। এটা ফ্যাটি অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এরকম যে দুটো লাগবেই আমাদের, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এগুলো কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি। কেন এগুলো এসেনশিয়াল? কারণ এগুলো তো লাগবে শরীরের জন্য, অবশ্যই লাগবে, এবং সেটা আমি বডি এন্ডোজেনাসলি তৈরি হয় না, এটা বাইরে থেকে খাইতেই হয়, ডায়েট লাগে। এই কারণে হচ্ছে এগুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এখন অ্যারাকিডোনিক অ্যাসিড, সে দুইটা পাথে ফলো করতে পারে। একটা হচ্ছে সাইক্লো অক্সিজেনাস পাথে, একটা লাইপো অক্সিজেনাস পাথে। তো সাইক্লো অক্সিজেনাস পাথে হচ্ছে কক্স 1 কক্স 2 এইচ এনজাইম, এগুলো হচ্ছে সাইক্লো অক্সিজেনাস এনজাইম, সিওএক্স, এটা হচ্ছে সাইক্লো অক্সিজেনাস 1 2। আর 1 2 সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, আমরা ফার্মাকোলজিতে পড়েছি যে সাইক্লোঅক্সিজেনাস 1 হচ্ছে কনস্টিটিউটিভলি অ্যাক্টিং, কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ এনজাইম, আর কক্স 2 হচ্ছে ইনডিউসিবল। এটার মানে কি? তো কনস্টিটিউটিভলি অ্যাক্টিভ মানে হচ্ছে যে সব সময়ের জন্য বডিতে থাকবে, বডি একটা হোমোস্ট্যাটিক ফাংশন মেনটেন করবে। প্রোটেক্টিভ বা হাউস কিপিং রোল বলা হয়, যে হাউস কিপিং রোল, যেমন হাউস কিপার যেমন ঘর বাড়ি সব যত্নে রাখে, সবকিছু ঠিকঠাক রাখে, এরকম এটা হচ্ছে হাউস কিপিং রোল, মানে বডিকে ঠিকঠাক রাখবে আর কি, হোমোস্ট্যাটিস মেনটেন করা বিভিন্ন অর্গানে, বিভিন্ন সাইটে গিয়ে। তো আর কক্স হচ্ছে ইনডিউসিবল, তো নামের ভিতরে আছে ইনডিউস করা যায়, মানে হচ্ছে যখন ইনফ্লামেশন হবে তখন সে ইনডিউস হবে, এই জন্য নাম হচ্ছে ইনডিউসিবল। ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো ওকে ইনডিউস করতে পারে, এই জন্য কক্স হচ্ছে ইনডিউসিবল। তো কক্স ইনহিবিটরস কি করে, আচ্ছা ড্রাগস নিয়ে একটু পরে বলি, তবে বলে যেহেতু ফেলছি এখনই বলে ফেলি। তাহলে কক্স 1 যে এনজাইম, সেটা সবসময় থাকে, কক্স হচ্ছে ইনডিউসিবল করে। তাহলে এখন যদি কক্স 1 যেগুলোতে থাকে সবসময়, যেমন বিশেষ করে আমাদের কিডনি এবং স্টোমাক, এই দুটা মনে রাখতে হবে, যে কিডনিতে সে রোল প্লে করে, এই কক্স এনজাইম দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, যে প্রোস্টাগ্ল্যান্ডিন না আসলে কিডনিতে প্রোস্টাগ্ল্যান্ডিন 2 করে কিডনির হেলথ মেনটেন করে আর কি, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস এইসব মেনটেন করে, ভাস্কুলার ফ্লোটো কন্ট্রোল করে, এইসব করে। আর সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন দেয় হচ্ছে স্টোমাকে, যেমন স্টোমাকে হচ্ছে আমরা জানি যে যে প্রোস্টাগ্ল্যান্ডিন 2 ও কি করে, যে ব্লাড ফ্লো বাড়ায় দেয়, মিউকাস সিক্রেশন বাড়ায় দেয়, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যাতে স্টোমাক নিজের ড্যামেজ না হয়। তো মানে সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন বলে এটাকে। তো এই কাজগুলো করে কক্স, এই জন্য বলে হাউস কিপিং রোল। আর কক্স 2 হচ্ছে যখন ইনফ্লামেশন তখন প্রয়োজন। তো এখন আমরা যদি এই পাথওয়েটাকে ইনহিবিট করতে চাই, এই পাথওয়েটাকে ইনহিবিট করলে তাহলে এই নিচের জিনিসগুলো তৈরি হবে না, এটাই তো নিয়ম। তো কক্স 1 ইনহিবিটর আছে, কক্স 2 ইনহিবিটর আছে। তো কক্স 2 দুটাকে ইনহিবিট করেছে, সেগুলো হচ্ছে নন সিলেক্টিভ, কারণ ওর কোনো সিলেক্টিভ পাথও নাই যে ও কক্সকে বা কক্স 2 কে ইনহিবিট করে তা না, সেজন্য ওটা নন সিলেক্টিভ। আর যে স্পেশালি কক্স 2 কে ইনহিবিট করে সে হচ্ছে সিলেক্টিভ। তাহলে একটু তো পার্থক্য হবে এই দুইটার মধ্যে। তাহলে কক্স 1 কক্স 2 কে যে ইনহিবিট করে বা নন সিলেক্টিভ যে, সে তো আসলে বডির যে হাউস কিপিং রোল প্লে করে, প্রোটেক্টিভ ফাংশন গুলো যে দেয়, তাদেরকে ইনহিবিট করবে। শুধু ইনফ্লামেটরি মেডিয়েটর মানে ইনফ্লামেটরি যে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন তৈরি করে, সেগুলো কিন্তু ইনহিবিট করবে না, যেহেতু দুই পাথওয়েকে ইনহিবিট করছে। সুতরাং তাহলে তার কিছু খারাপ দিক আছে, যেমন এই যে সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন যদি স্টোমাকে ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে মানে দিতেছে, এই নন সিলেক্টিভ দিলে সেটাও আর তৈরি হবে না, যেমন ইন্ডোমেথাসিন, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, এগুলো যদি আমরা দিই তাহলে সবই বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে স্টোমাকের সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন থাকবে না, এই জন্য আমরা এটার সাথে অ্যান্টি আলসারিন খেয়ে নিই, এই যে এনএসআইডি গুলোর সাথে, এই কারণেই। আর কক্সটোর এই সুবিধাটা আছে, তাহলে সে তার সাথে এই মানে গ্যাস্ট্রিক আলসার কম করবে। কিন্তু এটা একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কক্স 2 স্পেসিফিক্যালি দেখা যায় যে থ্রম্বোক্সান A2 ফাংশনকে হ্যাম্পার করে না, কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন আইটোসিকেশনকে বন্ধ করে দেয়। কি হবে তাহলে সেটা আমরা পরে দেখতেছি। তাহলে আমরা একটু নর্মাল ফাংশন গুলো দেখি। তো সাইক্লোক্সিনাস পাথওয়ে দিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি কি তৈরি হতে পারে? এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2, প্রোস্টাগ্ল্যান্ডিন G2। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন একটা ইন্টারেস্টিং তথ্য আছে, সেটা হচ্ছে এটা ভাবা হতো, মানে প্রথম যে সায়েন্টিস্ট গবেষণা করে, সে আসলে ইউটেরাসের ভিতরে কিছু ফ্লুইড নিয়ে গবেষণা করতেছিল, দেখে যে এই ফ্লুইডটা ইউটেরাসের কন্ট্রাকশন করতে পারে। তো ফ্লুইডটা আসলে প্রোস্টেটিক ফ্লুইড থেকে, তো সে ভাবছে যে, তো যখন সে আবিষ্কার করে প্রোস্টাগ্ল্যান্ডিনটা,
তখন সে ভাবে যে এটা মনে হয় পোস্টের থেকে আসে, পোস্টেড গ্ল্যান্ড থেকে আসে, এই জন্য নাম দিয়েছিল পোস্টাগ্ল্যান্ডিন। পরে দেখলো যে না, আসলে পোস্টাগ্ল্যান্ড থেকে আসে না, কিন্তু নামটা ঠিকই থেকে গেল। পোস্টাগ্ল্যান্ডিন সাইক্লোঅক্সিজেনেজ দিয়ে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথর থেকে হইতে পারে পোস্টাগ্ল্যান্ডিন G2H2। এর কাজ মেইনলি আসলে এতটুকুই, এই H2 এই পর্যন্ত তৈরি করা। সাইক্লোক্সিজনের কাজ মেইনলি এই পর্যন্ত। কেন এটা বলতেছি আমি, সেটা হচ্ছে আমাদের ধারণা হতে পারে যে ইনফ্লামেশনে যেহেতু এই পাথওয়েটা অ্যাক্টিভেট হয়, এই যে ফসফোলাইপাস থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড, তারপর সাইক্লোক্সিজনেস পাথওয়ে দিয়ে পোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন A2, G2E2 সবই তৈরি হয়। তো সবই যদি তৈরি হয় একটা ইনফ্লামেশনে, তাহলে তো ঝামেলা। এই ভ্যাসোডাইলেশন করে, এই ভ্যাসো কনস্ট্রিকশন করে, তো দুটাই তৈরি হলে কেমনে কি আসলে এটা ঠিক ঠিক হয় কিভাবে, যে কোথায় কোনটা খেলা তৈরি হবে, এটা বডি জানে কিভাবে বা কিভাবে কি করে। এই জন্য আমি বলতেছি সাইক্লোঅক্সিজেনের কাজ মেইনলি আসলে H2 তৈরি করা। পোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে I2 হবে না A2 হবে না G2E2 হবে, এগুলো ঠিক করবে হচ্ছে অন্য কিছু। সেটা কি? যেমন আমাদের ইতে প্লেটলেট, প্লেটলেটে আছে থ্রম্বোক্সিন সিনথেস। থ্রম্বোক্সিন সিনথেস একটা এনজাইম, সেটা আছে প্লেটলেটের গায়ে। তো প্লেটলেটে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন H2 কে পাবে, মানে প্লেটলেটে ধরা যাক আমার বাইন্ড কোনো এক জায়গায় ব্লিডিং হচ্ছে, প্লেটলেট গিয়ে বাইন্ড করবে, সেখানকার প্লেটলেটে মেমব্রেন ফসফোলিপিড আছে, সেখান থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হবে, সাইক্লোক্সিজেনেজ প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হবে। তারপর আছে থ্রম্বোক্সিন A2, থ্রম্বোক্সিন সিনথেস আছে। থ্রম্বোক্সিন সিনথেস দিয়ে ওই প্লেটলেটে তৈরি হবে থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন A2 কি? ভ্যাসোকনস্ট্রিক্টর আর প্লেটলেট অ্যাগ্রিগেটর। তাহলে এই থ্রম্বোক্সিন সিনথেস থাকার কারণে প্লেটলেটে তৈরি থ্রম্বোক্সিন A2 সে করতেছে ভ্যাসোকনস্ট্রিকশন এবং প্লেটলেট অ্যাগ্রিগেশন করতেছে, যাতে ব্লিডিংটা বন্ধ করা যায়, প্লেটলেটের ফেভারে কাজ করতেছে। এই এই জন্য এটা। যেমন তারপর পোস্টাসাইক্লিন I2। এখন এই যে পোস্টাসাইক্লিন সিনথেস আছে হচ্ছে এন্ডোথেলিয়াল সেলে, ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াল সেল। তো ও করবে কি? পোস্টাসাইক্লিন তৈরি করবে। তার ফলে কি হবে? ভ্যাসোডাইলেশন হবে, প্লেটলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করবে। এটা কার জন্য সাহায্য করবে? এটা হচ্ছে সাহায্য করবে এন্ডোথেলিয়াল সেলকে, কারণ এন্ডোথেলিয়াল সেল তো আর ও তৈরি হয় নাই হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন ক্লট এসবের জন্য। ও তৈরি হয়েছে ব্লাড ফ্লো যাতে ঠিক মতো চলে, ব্লাড ফ্লো বাড়ে, এই জন্য ও ভ্যাসোডাইলেশন এবং পেপটাইড অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করতেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আছে, যার কারণে বিভিন্ন জিনিস তৈরি হইতেছে। তাহলে আমরা যদি বলি সাইক্লোক্সিজেনেস পাথওয়ে দিয়ে কি কি তৈরি হইতেছে কমনলি, সেটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন I2, যেটাকে আমরা বলি পোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন A2, আর পোস্টাগ্ল্যান্ডিন G2E2। এখন কোনটার ফাংশন কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখি থ্রম্বোক্সিন A2, এইটা, এটা আমাদের অনেক জায়গাতে লাগে। যখন আমরা হিমোস্ট্যাসিস করব, তখন থ্রম্বোক্সিন A2 ফাংশন লাগবে। থ্রম্বোক্সিন A2 খুবই ইম্পর্টেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর, এটা মনে রাখি। আর প্লেটলেট অ্যাগ্রিগেটর। থ্রম্বোক্সেন তাহলে নামের ভিতরে আছে থ্রম্বো, থ্রম্বো মানে যে থ্রম্বাস ফর্ম করবে, থ্রম্বাস ফর্মেশনে হেল্প করবে কি? প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে এটাতে আমরা মনে রাখতে পারি থ্রম্বোক্সেনের ফাংশনটা। তাহলে থ্রম্বোক্সিন A2 ভ্যাসোকনস্ট্রিকশন, প্লেটলেট অ্যাগ্রিগেশন। এর জাস্ট উল্টাটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন I2 বা পোস্টাসাইক্লিন। তাহলে এটাতে মনে রাখলাম যে থ্রম্বোক্সেনটা মনে রাখলে আমরা পোস্টাসাইক্লিনটা মনে রাখতে পারি। পোস্টাসাইক্লিনের সাথে এটা কি তেমন কোনো পার্থক্য আছে? ভাস্কুলারাইজেশন করবে, সে ভাস্কুলারাইজেশন করে, সাথে ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় দিবে। তাহলে এই আমাদের তিনটা ফাংশন মনে রাখলাম। এরপরে আসি অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে লাইপোক্সিজেনেস পাথওয়ে দিয়ে কি হতে পারে। 5 লাইপোক্সিজেনেস পাথওয়ে দিয়ে 5-HPT হাইড্রোপারক্সি ইকোস্যাটেট্রাইনিক অ্যাসিড, এখান থেকে হতে 5-ACT হাইড্রোক্সি ইকোস্যাটেট্রাইনিক অ্যাসিড। আচ্ছা, এগুলোকে বলে ইকোসানয়েড। এক কথায় সবগুলোকে বলে ইকোসানয়েড। ইকোসানয়েড, ইকোসা মানে 20, তো 20 কার্বন থাকে, এই জন্য নাম হচ্ছে এগুলো ইকোসানয়েড। এখন এই যে লাইপোক্সিজেনেস পাথওয়ে দিয়ে হতে পারে লিউকোট্রিন A4। লিউকোট্রিন কি বলেছিলাম গত ক্লাসে? যে লিউকো মানে লিউকোসাইড, ট্রিন মানে হচ্ছে ট্রেনের মতো, সরি, হ্যাঁ, না ওটা হচ্ছে তিনটা কনজুগেট বন্ড থেকে, যে নাম 3 থেকে ট্রিন আসছে লিউকোট্রিন। লিউকোট্রিন A4 থেকে হতে পারে B4 অথবা C4D4E4। লিউকোট্রিন B4 আমাদের খুবই লাগবে, এটা কেমোট্যাক্সিস করে, কেমোট্যাক্সিস করে। আর C4D4E4 কি করে? ব্রঙ্কোস্পাজম, তো ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় দিবে, এবং আরেকটা কাজ করে ভ্যাসোকনস্ট্রিকশন, এখানে লেখা নাই। ভ্যাসোকনস্ট্রিকশন করবে, আবার ব্রঙ্কোস্পাজম করবে, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াবে, তিনটা জিনিস একসাথে করে। এই যে ছবি আছে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, আবার এই যে পারমিটিভিটিও বাড়ায়, আবার ব্রঙ্কোস্পাজম করে। এটা আসলে এই যে ব্রঙ্কাসের ওয়াল। তাহলে এটা আমরা মনে রাখবো হচ্ছে, না এটা তো আর্টারি মনে হচ্ছে নাকি? হ্যাঁ। তো ব্রঙ্কোস্পাজম করতেছে আর ভ্যাসকুলার পারমিটিভিটি বাড়াইতেছে, এটা ব্রঙ্কোস্পাজম করতেছে, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াইতেছে। তাহলে এই এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলো, এই যে আমাদের লিগোটিন যদি ইনফ্লামেশনের কারণে রিলিজ হয় কারো,
তার লাংসে যদি ব্রঙ্কোস্পাজম করে, আবার ভাস্কুলার পারমিটিভ ফ্লুইডও বের করতেছে, তার জন্য তো খুবই ঝামেলা। সেই জন্য আমরা যাদের এই যে সিওপিডি বা এই ডিজিজ গুলো আছে, যাদের এই তারপর ইনফ্লামেটরি রিয়াকশন হয়ে এই যে এইসব ডেভেলপ করার চান্স আছে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, অ্যালার্জিক কন্ডিশনে হিস্টামিন রিলিজ হলেও তো ওগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমরা লিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিই, যেগুলো আমরা কমনলি ইউজ করি। মন্টিলুকাস্ট, হ্যাঁ মনে থাকবে মন্টিলুকাস্ট, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এরা গিয়ে যে রিসেপ্টরে বাইন্ড করে ব্রঙ্কোস্পাজম করতো, সেই রিসেপ্টরকে বাইন্ড করে দেয় মন্টিলুকাস, তাহলে মানে বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, অ্যান্টাগনাইজ করে। এই কারণে এটা কাজ করতে পারে না। তাহলে আমরা কি জানলাম, যে এই যে, ও আরেকটা কথা যেটা হচ্ছে যে 12 লাইপোক্সিজেনেস পাথওয়ে দিয়ে লাইপোক্সিন A4 B4 তৈরি করে। এরা আসলে ইনহিবিট করে ইনফ্লামেশনকে, এরা ইনহিবিট করে ইনফ্লামেশনকে। তো এরা তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি দেখি যে কোন জায়গায় ড্রাগস দিলে কি হবে, স্টেরয়েড যদি দেই, এই পাথওয়েটা যদি ইনহিবিট করতে পারি ফসফোলাইপেসকে, তাহলে সে আর এদিকে ফার্দার আগাবে না। কক্স ইনহিবিটর যদি দেই, এই পাথওয়েকে ইনহিবিট করি, তাহলে এই জিনিসগুলো আর ঘটবে না। এইটাকে যদি ইনহিবিট করতে পারি, তাহলে এই পাথওয়েগুলো আর ঘটবে না। এখন যেটা বললাম তখন, যে কক্স টু সিলেক্টিভ ইনহিবিটর ওরা করে কি, এটার অ্যাক্টিভিটিকে ঠিক রাখে, এটাকে আবার ইনহিবিট করে। তো এটাকে যদি ইনহিবিট করে, ভ্যাসকুলাইজেশন ইনহিবিট হইতেছে, প্লেটেড অ্যাগ্রিগেশনটা ইনহিবিট করতেছে, তাকে ইনহিবিট করতেছে, মানে আসলে অ্যাগ্রিগেশন হইতেছে, মানে এই কাজটাই করতেছে। এই কাজটা করলে থ্রোম্বাস ফর্মেশন বেশি হবে। থ্রোম্বাস ফর্মেশন হলে ক্লট হইতে পারে, মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, এগুলোর রিস্ক বেড়ে যায়। এই হচ্ছে নন সিলেক্টিভ বা কক্স টু ইনহিবিটর, যেগুলো কক্সিব, এট্রোকক্সিব, এগুলো হচ্ছে একটা সাইড ইফেক্ট। এরপর আসি আমরা হচ্ছে, আর কি করবো এরপর, এরপর হচ্ছে রিয়াক্ট করলাম সাইটোকাইনস আর কেমোকাইনস, এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই দুটোর কাজকে আমরা জাস্ট ছবি দেখে মনে রাখবো, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, আমরা ইনফরমেশন ফার্স্ট ক্লাসে বলেছি, এর দেখাইছি এগুলো কিভাবে কাজ করে। তো এগুলো অ্যাডহেশন মলিকুল রিলিজে মানে হেল্প করে, এন্ডোথেলিয়াল সেল থেকে সরি, অ্যাডহেশন মলিকুল রিলিজে হেল্প করে। তো এগুলো যদি অ্যাডহেশন মলিকুল রিলিজ হয়, তাহলে আমার যে যেগুলো নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, ওরা কি করবে, অ্যাডহেয়ার করবে, করে আলটিমেটলি ইনফ্লামেশন হেল্প করবে। অ্যাডহেয়ার করে এক্সট্রাভাসেশন হবে, তারপর সাইট অফ অ্যাকশনে যাবে। তাহলে এটা হচ্ছে একটা করে হচ্ছে ইনক্রিজ এক্সপ্রেশন অফ অ্যাডহেশন মলিকুল আর পারমিটিভিটি বাড়ায় দিতে পারে। আর কি করে, এরা লিউকোসাইট অ্যাক্টিভেশন করতে পারে, এই যেগুলো। আর ওরা কি করে, ব্রেনে গিয়ে মানে হাইপোথ্যালামাসের টেম্পারেচার পয়েন্টটা রেজ করে দিতে পারে, যার কারণে ফিভার হবে। সেটা কিভাবে করে, সেটা আমরা পরে আবার ডিটেলসে যাবো। এবং লিভার থেকে ওরা অ্যাকিউট ফেজ প্রোটিন রিলিজ করে, অনেক অ্যাকিউট ফেজ প্রোটিন আছে, যেমন সেলুলোপ্লাজমিন, তারপর হচ্ছে কি বলে, ট্রান্সফেরিন, তারপর সিআরপি। টিআরপি। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো, হ্যাঁ, এইসব অ্যাকিউট ফেজ প্রোটিন রিলিজ করে। আর বোন ম্যারো থেকে হচ্ছে ইন্টারলিউকিন 1, 6 এসব রিলিজ করবে, মানে সরি, এসব হচ্ছে লিউকোসাইট প্রোডাকশনে হেল্প করতে পারে। তাহলে অনেকভাবে তারা কাজ করে। এখন থ্রোম্বাস, এটা তো বললামই। আর এরপর আমরা ঢুকবো হচ্ছে কেমোকাইন্সে, তেমন কিছু বলবো না। এরপর ঢুকবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই পছন্দের জিনিস আমার। তো কমপ্লিমেন্টের ছবিটা এখানে নাই, যাই হোক, ছবি মনে হয় মিস হয়ে গেছে কোনো কারণে, দেখি আমরা আরেকটা ফাইল দেখানো যায় কিনা। এই ফাইলটা কি দেখা যাচ্ছে, শোয়েব? স্যার, প্রিন্সিপাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন এটা? এই যে ছবি মানে, দাঁড়ান 1 মিনিট। একটা টেবিল স্যার। এই যে 1 মিনিট, আমি কমপ্লিমেন্টের ছবিটা বেরিয়ে করি। এই পেজটা দেখা যাচ্ছে কমপ্লিমেন্টের? স্যার আসছে যে এই যে মেডিয়েটরের মধ্যে কমপ্লিমেন্ট, হ্যাঁ সোর্স, কমপ্লিমেন্ট, প্লাজমা, এটা? হ্যাঁ কমপ্লিমেন্ট। এই যে, না না, এই যে অল্টারনেটিভ পাথওয়ে, ক্লাসিক্যাল পাথওয়ে, ফিগার দেখা যাচ্ছে কিনা? না স্যার, ফিগার দেখা যাচ্ছে না স্যার। শেয়ার করব। আচ্ছা, এখন? না স্যার, জি স্যার, এখন আসছে, এখন আসছে। ঠিক আছে। তো এইটা আসলে বই থেকে নেওয়া। তো কমপ্লিমেন্টটা আমরা একটু, আচ্ছা, কমপ্লিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং
অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো চেষ্টা করব কিছুটা মাইক্রোবায়োলজি টাচ করে যাওয়ার। এখন এর এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝি নেই বা আরেকবার বললে ভালো, এরকম কিছু আছে কি? না স্যার, বুঝছি স্যার। তাহলে কমপ্লিমেন্ট আমরা নিই। হ্যাঁ, জি স্যার। কমপ্লিমেন্ট এর নামটা এসেছে যে এ ইমিউন সিস্টেমকে কমপ্লিমেন্ট মানে করতে সাহায্য করে। মানে আমরা যেমন বলি যে কমপ্লিমেন্টারি ডায়েট, এরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে পরিপূরক হিসেবে কাজ করে। বা সহজ ভাষায় আরো যদি বলা যায়, যেটা কমপ্লিট করতে সাহায্য করে আমাদের অ্যান্টিবডির কাজকে বা ইমিউন সিস্টেমের কাজকে কমপ্লিট করতে যে সাহায্য করে, সে হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট প্রোটিন 20টা বা তার কাছাকাছি আছে আর কি। তো এগুলোর নামকরণ করা হয়েছে 1 2 3 এরকম দিয়ে আর কি। তো কমপ্লিমেন্ট যে অ্যাক্টিভ হয়, তো আমাদের শরীরে কিন্তু কমপ্লিমেন্ট সবসময় আছে। বডিতে অনেক কমপ্লিমেন্ট আছে, কিন্তু সবসময় সে আসলে অ্যাক্টিভ থাকে না, থাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ হিসেবে। ইনঅ্যাক্টিভ কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করতে হয় বা অ্যাক্টিভ হইতে হয় তার কাজ করতে হলে। তো সেই অ্যাক্টিভ হওয়ার অনেকগুলো পাথ হয়ে আছে। তার মধ্যে একটা ক্লাসিক্যাল পাথওয়ে, লেকটিন পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে। এখন একটা যদি এখানে প্রশ্ন করা যায় যে কোন পাথওয়েটা সবার আগে অ্যাক্টিভ হবে, বা কোন পাথওয়েটা সবার পরে অ্যাক্টিভ হবে, যদি এটা প্রশ্ন করা যায়, তাহলে কি উত্তর হতে পারে আমাদের? সেটা হচ্ছে আমাদের ক্লাসিক পাথওয়েটা সবার পরে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, কেন সবার পরে ক্লাসিক পাথওয়ে অ্যাক্টিভ হবে? এর নাম ক্লাসিক, ওই তো আগে হওয়ার কথা ছিল, কারণ এই, কারণ স্যার এখানে তো অ্যান্টিবডি হওয়া লাগছে স্যার। হ্যাঁ, অ্যান্টিবডি হইতে তার প্রচুর টাইম লাগে। এই জন্য এটা পরে হবে। মানে তাহলে প্রথমে এই অল্টারনেটিভ পাথওয়েগুলো অ্যাক্টিভ হয়, তারপর হচ্ছে লেকটিন পাথওয়ে অ্যাক্টিভ হয়। তাহলে প্রথমে যদি এগুলোই হয়, তাহলে প্রথমে অল্টারনেটিভ আর লেকটিন পাথওয়ে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে আসলে প্রথমে এটা আবিষ্কার হয়েছিল, এই জন্য নাম দিয়েছে ক্লাসিক পাথওয়ে। তখন তারপরে এটার নাম দিয়েছে, এখন কি আর করা যায়, এটার নাম অল্টারনেটিভ পাথওয়ে হয়ে গেছে। তো অল্টারনেটিভ পাথওয়েতে কি হয়, মাইক্রোবিয়াল সারফেস, আমরা জানি যে এটাকে কে অ্যাক্টিভ করে, এটাকে অ্যাক্টিভ করে হচ্ছে মাইক্রোবিয়াল সারফেস। তারপর হচ্ছে এই যেমন ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড, তারপর হচ্ছে ভাইরাল ক্যাপসুল, তারপর ফাঙ্গাল সেল ওয়াল, এইসব আর কি, তাকে নানা জিনিসপত্র অ্যাক্টিভ করে। তো এখন ওরা অ্যাক্টিভ করে কিভাবে, তার আগে ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে নেই। এই যে আমাদের কমপ্লিমেন্ট সি3, আমাদের মোস্ট অ্যাবান্ডান্ট কমপ্লিমেন্ট হচ্ছে সি3। তো এই যে সি3 মোস্ট অ্যাবান্ডান্ট আর কি, সি3, সি3 বি না, সি3। এই সি3টা আমাদের শরীরে সব সময় সে স্পন্টানিয়াসলি, মানে কি বলা যায়, স্পন্টানিয়াসলি সে ব্রেকডাউন হতেই আছে সবসময় সবসময়। সবসময় সি3 থেকে ভেঙে সি3 এর সি3 বি হয়, সবসময় হয়। এটা কিন্তু স্পন্টানিয়াস, এটা কোনো কিছু হেল্প লাগে না। তো এইটা যে হয়, এইটা, এই যে সি3 এ হয় আর সি3 বি হয়, সি3 বিটা যদি কারোর সংস্পর্শ পায়, ওই যে যেটা বললাম মাইক্রোবিয়াল সারফেস, লাইপোপলিস্যাকারাইড বা ফাঙ্গাল সেল ওয়াল, এগুলো যদি সংস্পর্শ পায়, তাহলে সে তার সাথে অ্যাটাচ করে, তাহলে সে বেঁচে যায়। আর যদি সংস্পর্শ না পায়, সে ডিস্ট্রয় হয়ে যায় পানির সাথে মিশে। এখন কতক্ষণের মধ্যে সংস্পর্শ পাইতে হবে? 60 মাইক্রোসেকেন্ডস। 60 সেকেন্ড না, কিন্তু 60 মাইক্রোসেকেন্ড, মানে কমপ্লিমেন্ট অলওয়েজ ব্রেকডাউন হচ্ছে যে সি3 বি আর সি3 এতে। সি3 বি যদি 60 মাইক্রোসেকেন্ডস এর মধ্যে কারো হেল্প, মানে কোনো সার্ফেসের দেখা পেয়ে যায়, তাহলে সে ওখানে বেঁচে থাকে। এখন এই সি3 বি আসলে কার সাথে, এই সার্ফেস গুলোতে কি খোঁজে, খোঁজে হচ্ছে অ্যামাইন গ্রুপ অথবা হাইড্রক্সিল গ্রুপ আর কি। অ্যামাইনো গ্রুপ অথবা হাইড্রক্সিল গ্রুপ, ওগুলো মানে যদি ফ্রি পায়, তার সাথে বাইন্ড করে সি3 বি আটকে যায়। সি3 বি যখন আটকে যায়, এই সেল সার্ফেসে ধরা যাক এখানে সি3 বি আটকে গেল, তখন সেই সি3 বিটা বেঁচে গেল। তখন সি3 বি কে দেখে সেখানে চলে আসে আরেকটা কমপ্লিমেন্ট, তার নাম হচ্ছে বি, কমপ্লিমেন্ট বি, এভাবে আঁকলাম। কমপ্লিমেন্ট বি অ্যাড হইলো কার সাথে, এই সি3 বির সাথে বাইন্ড হলো। এরপর আরেকটা কমপ্লিমেন্ট আসে, তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট ডি। কমপ্লিমেন্ট ডি এই কমপ্লিমেন্ট বি কে ব্রেক ডাউন করে ওই যে দুই ভাগ করে, এ আর বি, তাহলে বিবি হইলো। বিবিটা এর সাথে লেগে থাকে, আর বি এটা ছুটে যায়, যেটা ওই যে ওখানে যেটা যেমন হয় যে সি3 লাগে না, সি3 বি লেগে থাকে। তো সি3 বি আর বিবি, এই যে জিনিসটা তৈরি হলো, এটা একটা কনভার্টেজ এনজাইম, যেটা বলে সি3 বি বিবি কনভার্টেজ এনজাইম। মানে এরা যা, যখনই যেখানেই সি3 পাবে তাকে কনভার্ট করবে 3 এ আর 3 বিতে, 3 এ আর 3 বিতে। তাহলে কনভার্টেজ এনজাইম অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে 3 এ 3 বি কনভার্ট করলো, সেই 3 আবার আরেক জায়গায় আরেকটা ব্যাকটেরিয়াল সার্ফেসে লাগবে বা মাইক্রোওয়েভ সার্ফেসে লাগবে।
সে আবার একটাকে মানে আরেকটা বির সাথে লাগবে, তার সাথে আরেকটা ডি এসে এই করবে, মানে এই ঘটনাগুলো চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে প্রচুর পরিমাণে সি3 কনভার্টেজ হইলো। সি3 কনভার্টেজ হলে তারপরে যে পাথে আছে সেই পাথে মানে ক্লাসিক্যাল পাথের সাথে এসে চলে যাবে। তাহলে অল্টারনেটিভ কিভাবে হলো আমরা মোটামুটি বুঝলাম। লেকটিন পাথে, লেকটিন পাথের ঘটনা কি? এটা হচ্ছে এই মাইক্রোবিয়াল, লেকটিন আসলে একটা প্রোটিন, লিভার থেকে তৈরি হয় লেকটিন। তো লেকটিন একটা প্রোটিন যে বাইন্ড করে হচ্ছে পলিস্যাকারাইডের সাথে, মানে কার্বোহাইড্রেটের সাথে, সোজা কথায় কার্বোহাইড্রেটের সাথে বাইন্ড করে। সেই কার্বোহাইড্রেট কোনটা? সেটার নাম হচ্ছে ম্যানোজ, ম্যানোজ। সেই ম্যানোজ থাকে হচ্ছে মাইক্রোবিয়াল সার্ফেসে। ধরা যাক এই যে এই ভদ্রলোক গুলো হচ্ছে ম্যানোজ, এই যে বাইন্ড হয়ে আছে এটা হলো ম্যানোজ। এই ম্যানোজের সাথে বাইন্ড করে লেকটিন, এই জন্য এর নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। ম্যানোজ কার্বোহাইড্রেট, লেকটিন বাইন্ড করে কার্বোহাইড্রেটের সাথে। তো এই যে এটার নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, এই যে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। তাহলে লেকটিন হচ্ছে প্লাজমা প্রোটিন, আর ম্যানোজ হচ্ছে অর্গানিজমের সার্ফেসে। এই লেকটিনটা বাইন্ড করলে ম্যানোজের সাথে, এই জন্য এটার নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। তারপর এটা একটু আর একটু গভীর গেলাম না। তো ম্যানোজ বাইন্ডিং লেকটিন এটা যখন এটা বাইন্ড করলো, এরপরে এরা হচ্ছে ওই সি3বি কে অ্যাক্টিভ করা শুরু করলো। আসলে এটা করে না, আরেকটা আছে এমএএসপি প্রোটিন। যাই হোক, তো আমরা মনে রাখি যে ম্যানেজ বাইন্ডিং লেকটিন এটা ওই সি3 কে আবার যা করার পরের স্টেপ গুলো আমরা পরে ক্লাসিক্যালের সময় যাব। গেল, এখন আসি ক্লাসিক্যাল পাথে। ক্লাসিক্যাল পাথে এটা অ্যাক্টিভ হয়েছে অ্যান্টিবডি দিয়ে, অ্যান্টিজেন অ্যান্টিবডি। এখন এটা কিন্তু শুরু হবে সি1 দিয়ে, কমপ্লিমেন্ট ওয়ান দিয়ে। কমপ্লিমেন্ট ওয়ানের অনেকগুলো ঘটনা আছে। তার আগে আমরা একটু বলি যে এই যে কমপ্লিমেন্টকে ফিক্স করতেছে, মানে এই যে অ্যান্টিজেন, এটা তো অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, এগুলো অ্যান্টিজেন সব। এর সাথে বাইন্ড করতেছে অ্যান্টিবডি। অ্যান্টিবডির কমপ্লিমেন্ট বাইন্ড করে কোন জায়গায়? এই যে এফসি পোর্শনের সাথে। তাহলে এখানে বাইন্ড করবে হচ্ছে কমপ্লিমেন্ট। এই তো, মানে এই আমাদের এই ক্ষেত্রে হচ্ছে সি1 কমপ্লিমেন্ট ওয়ান বাইন্ড করবে এখানে। তো কোন অ্যান্টিবডিটা এই অর্গানিজমের সাথে বাইন্ড করলে বেশি কমপ্লিমেন্ট ফিক্সেশন হবে, বা কমপ্লিমেন্ট ফিক্সেশন করে কোন অ্যান্টিবডি? করে হচ্ছে এম আর জি। এম আর জি করে, ইমিউনোগ্লোবিন এ করে না। এ করে না, এর অনেক সুবিধা আছে। আর এম এবং জি কেন করে তারও কারণ আছে। এবং এর মধ্যে কোনটা মেইন ফিক্সেশন করে, কোনটা বেশি? সেটা হচ্ছে কমপ্লিমেন্ট এম। কমপ্লিমেন্ট এম, এম হচ্ছে বেশি ফিক্স, মানে কমপ্লিমেন্ট ফিক্সেটিং ক্যাপাসিটি এম এর বেশি, জি এর কম। এবং আচ্ছা, কিভাবে ফিক্স হয় সেটা একটু বললেই আমরা অনেকগুলো উত্তর পাবো এখান থেকে। একটা হচ্ছে এই কমপ্লিমেন্ট ওয়ান যেগুলো, এরা যদি পরস্পরের কাছে দুইটা বা ততোধিক কমপ্লিমেন্ট ওয়ান যদি পরস্পরের পাশে আসে, তাহলে এরা অ্যাক্টিভ হয়। নর্মালি কমপ্লিমেন্ট ওয়ান ইনহিবিটর দিয়ে ইনহিবিটেড থাকে, যেটার নাম সি1 ইনহিবিটর। এটা আমরা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন পরে করবো, সি1 ইনহিবিটর কার্ডিওভার্সিস থাকলে কি হবে। সি1 নর্মালি ইনহিবিটেড থাকে, যখন দুইটা বা তার চেয়ে বেশি কমপ্লিমেন্ট ওয়ান একসাথে আসে তখন তারা অ্যাক্টিভেটেড হয়। এই তথ্যের উপর ভিত্তি করেই অনেকগুলো উপতথ্য পাবো আমরা, মানে যে অনুসিদ্ধান্তের মতো। তো প্রথম কথা হচ্ছে, ধরা যাক এইটা একটা ইমিউনোগ্লোবিন জি। ইমিউনোগ্লোবিন জি থাকে মনোমারিক ফর্মে। আমরা তো নিশ্চয়ই জানি শোয়েব যে মনোমারিক কি, ডাইমারিক কি, পেন্টামারিক কি, জানি তো। জি স্যার। হ্যাঁ, তাহলে সুবিধা হলো আমাদের যে মনোমারিক হচ্ছে এইরকম শেপ, একটা জাস্ট ওয়াই দিয়ে আঁকলাম, এটা মনোমারিক। পেন্টামারিক কি? এরকম পাঁচটা, স্যার 5টা ওয়াই আছে স্যার। পাঁচটা ওয়াই আছে, হ্যাঁ তিনটা, কটা আঁকলাম? এক দুই তিন চার পাঁচ। তো এখন আমরা যদি ইমিউনোগ্লোবিন চিন্তা করি, যেটা ইমিউনোগ্লোবিন জি, খেয়াল করে দেখি আমরা এখানে একটা সি1 বাইন্ড করলো। এখানে যদি একটা মানে কমপ্লিমেন্ট ওয়ান বাইন্ড করে, আমরা কমপ্লিমেন্ট ওয়ান অ্যাক্টিভেশনের ইয়ার বলছে কি, সূত্র বলছে কি, দুইটা বা তার বেশি একসাথে হতে হবে। তাহলে একটা ইমিউনোগ্লোবিন জির সাথে একটা কমপ্লিমেন্ট বাইন্ড করলো, আর একটা কমপ্লিমেন্ট কোথায় পাওয়া একটু ডিফিকাল্ট। তাহলে পাইতে পারে কখন? যদি এই যে এই পাশে আরেকটা বাইন্ড করছে দেখেন, তাহলে এই দুটো কাছাকাছি আসলে হইতে পারে। তাহলে একটা ইমিউনোগ্লোবিন জি একা কখনো কমপ্লিমেন্ট ওয়ানকে অ্যাক্টিভ করতে পারবে না। যদি আরো ইমিউনোগ্লোবিন জি আসে এর সাথে, তখন সেটা পারবে। আর ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখেন তো, একটা ধরা যাক এখানে বাইন্ড করলো একটা অ্যান্টিজেনের সাথে, আর এখানে বাইন্ড করলো একটা কমপ্লিমেন্ট। তো আরো অনেকগুলো হাত পা আছে না?
এর সাথে বাইন্ড করতে পারে, এর সাথে বাইন্ড করতে পারে, এর সাথে বাইন্ড করতে পারে, এর সাথে বাইন্ড করতে পারে। তার মানে একটা ইমিউনোগ্লোবিন এম যেহেতু সে পেন্টামারিক ফর্মে থাকে, একটা ইমিউনোগ্লোবিন এম এই কমপ্লিমেন্ট ওয়ানকে অ্যাক্টিভ করতে পারবে, কিন্তু একটা ইমিউনোগ্লোবিন জি পারবে না। তাহলে কার সম্ভাবনা বেশি কমপ্লিমেন্ট ফিক্স করার, এম না জি? অবশ্যই স্যার এম। এম এর সম্ভাবনা বেশি স্যার। এই জন্যই এম হচ্ছে বেশি ফিক্স করতে পারে ইমিউনোগ্লোবিন জিতছে। এবং কিভাবে সেটা ফিক্স হয় কমপ্লিমেন্ট, সেটা আমরা দেখলাম। তাহলে কমপ্লিমেন্ট যখন এরকম দুটো বা ততোধিক একসাথে আসে, তখন তার সেই ইনহিবিটরি সিগন্যাল থাকে না, তখন সে অ্যাক্টিভ হয়। তখন অ্যাক্টিভ হয়ে ফার্দার সে প্রসিড করে আর কি। তাহলে কিন্তু অনেকগুলো জিনিস জানলাম, যেহেতু এত কিছু বললাম তাহলে ইমিউনোগ্লোবিন এর কথাটা একটু বলি। ইমিউনোগ্লোবিন এ এর ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। ইমিউনোগ্লোবিন এ জানি আমরা কি ডাইমারিক ফর্মে থাকে, তাই তো এরকম। এবং এর এর সাথে জে সেইন থাকে, এবং এই জে সেইনের কারণে সে কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না, কারণ এখানে কমপ্লিমেন্ট লাগতে পারে না এই জে সেইনের কারণে। এটা একটা ইন্টারেস্টিং এবং মারাত্মক সুবিধা আছে। মানে শুনলেই বা আমি যখন প্রথম জানি তখন আমার মনে হয় মহান আল্লাহ তাআলা আসলে আমাদেরকে সৃষ্টি করছেন এইভাবে। তো এটা কি, যেমন ধরো ইমিউনোগ্লোবিন ই এ এরা থাকে কোথায়, মেনলি সিক্রেশন গুলোতে। তো আমাদের মিউকোসাল যে সিক্রেশন গুলো আছে, জিআইটি, রেসপিরেটরি ট্র্যাক্ট, এই যে সিক্রেশন আছে। আচ্ছা, এই ইমিউনোগ্লোবিন এ যদি আমাদের জিআইটি লাইনিং এ থাকে এবং এখানে যদি সে কমপ্লিমেন্ট ফিক্স করতে পারতো, তো জিআইটি তে তো অর্গানিজমের অভাব নাই আল্লাহ দিলে, তাই না? জিআইটি তো অর্গানিজম দিয়ে ভর্তি, মাইক্রো অর্গানিজম দিয়ে ভর্তি আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো সেখানে সারাদিন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, সারাদিন কমপ্লিমেন্ট ফিক্স করতে। সারাদিন কমপ্লিমেন্ট ফিক্স করলে সারাদিনের যে কমপ্লিমেন্টের যে কাজগুলো হয়, মেমব্রেনটা কমপ্লেক্স বা অপশনে যাই হোক, অনেক কিছু হয়। তো সারাদিন যদি সে সেল লাইসিসই করতো, তো ইন্টেস্টিনে তো সারাদিনই ইনফ্লামেশনই থাকতো, সবসময় ইনফ্লামেশন থাকতো। তাহলে এটা একটা সুবিধা যে ইমিউনোগ্লোবিন এ কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না। কেন পারে না সেটা আমরা দেখলাম। তাহলে এই কমপ্লিমেন্ট পাথওয়েগুলো অ্যাক্টিভ হইলো, অ্যাক্টিভ হয়ে সি3 আর সি3বি হইলো। সি3বি লেগে থাকলো কার সাথে, এই মাইক্রো অর্গানিজমের সাথে। এই সি3 এ কি করতে পারে, অ্যানাফাইলাক্সিস করতে পারে, সেটা আমরা একটু পরে বলতেছি, যেহেতু সি3বিটাই শুরু করি। তারপর সি5বি, এগুলো আমরা জানি সবাই মোটামুটি। মূল কথা হচ্ছে সর্বশেষে গিয়ে সি5বি 6, 7, 8 এই একটা কমপ্লেক্স তৈরি করে। সি5বি 6, 7, 8। এইট। হ্যাঁ, 8 পর্যন্তই। তারপরে এর সাথে এসে 9 অ্যাড হয়। 9 অ্যাড হয়ে একটা ড্রিলের মতো হোল তৈরি করে, ড্রিল মেশিনের মতো হোল, গর্ত। তখন হচ্ছে আলটিমেটলি আর আহ, এই মাইক্রো অর্গানিজম তার চাপ টাপ সহ্য করতে পারে না, মানে লাইসিস হয়ে যায় আর কি, যেহেতু তার ইন্টারনাল প্রেশার আছে। তো মেমব্রেনটা কমপ্লেক্স তাহলে কি করে, লাইসিস করে কিভাবে, এরকম হোল তৈরি করে। ওটা হচ্ছে মেমব্রেনটা কমপ্লেক্স। এই যে যেখানে ছবি দিয়েছে একটা এরকম একটা হোল তৈরি করে। তারপর এরা আর কি করতে পারে, কমপ্লিমেন্টের আর কি কি কাজ আছে? কমপ্লিমেন্ট আর কি করতে পারে সেটা হচ্ছে এই যে সি3, এই যে কমপ্লিমেন্টের কোনো কিছুই, এই যে আমাদের কি বলে কাঁঠালের মতো। কাঁঠালের যেমন কোনো কিছুই খাওয়া বাদ যায় না, সবই খাওয়া যায় মোটামুটি, হয় তরকারি করে, নয় সিদ্ধ করে, নয় ভাজি করে, যেমনি হোক খাওয়া যায়, এরকম আর কি। কমপ্লিমেন্টের সি3বি 3, মানে বি ফ্র্যাগমেন্ট যেগুলো সেগুলো তো ইউজ হয়, আবার এ ফ্র্যাগমেন্ট গুলো ইউজ হয়। সি3 এ, সি5 এ এগুলো কি করে, অ্যানাফাইল্যাক্সিসে হেল্প করে, অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইলেটক্সিন বলা হয় এগুলোকে। আর হচ্ছে অপসোনাইজেশন করে, অপসোনাইজেশন অপশনাইজেশন করে কি, কোনটা, সি3বি। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু আরো যদি আসলে কেউ ডিপে জানতে চায়, সঠিকটা জানতে চায়, তাহলে সেটা হচ্ছে আই সি3বি। অনেক বইয়ে লেখা দেখবেন, লেখা থাকে এরকম, সি3বির একটা আগে ছোট্ট একটা আই লেখা থাকে, আই সি3বি। ও আসলে হচ্ছে কি করে, মানে অপশনাইজেশনের কাজটা করে, শুধু সি3বিটা না। আর যেটা ওই যে আই হয়ে যায়, ইনঅ্যাক্টিভেটেড হয় সি3বি, ওইটা আসলে অপশনাইজেশনের কাজ করে। অপশনাইজেশন কি, যে আমার একটা মানে মাইক্রো অর্গানিজমকে বডির ডিফেন্স মেকানিজম চিনতে পারতেছে না, তাকে চেনা জিনিস দিয়ে আমি কোড করে ফেললাম, যেমন কমপ্লিমেন্ট দিয়ে কোড করলাম, তখন এই কমপ্লিমেন্টের রিসেপ্টর আছে হচ্ছে আমার সেই ম্যাক্রোফেজে, তখন এটাকে এনলার্জ করতে সুবিধা হয়। এখন এই যে, আর আচ্ছা, আর হচ্ছে কি বললাম, যে অ্যানাফাইলেক্সিসে হেল্প করে। মানে অ্যানাফাইলেক্সিস মানে হিস্টামিনের যেরকম কাজ, অ্যানাফাইলেক্টিক রিয়েকশনে যা হয় এরকম ওরাও করে। ভাস্কুলাইজেশন, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ে। অ্যানাফাইলেক্সিসটা হচ্ছে ইন্টারেস্টিং, যে কিভাবে অ্যানাফিল্যাক্সিসটা ডেভেলপ হয়েছে এই জিনিসটা। এটা যদি শোয়েব শুনতে চান তাইলে আমি বলতে পারি, না হলে এটা বলবো না আর কি। আচ্ছা, এখন আমরা আসি, তো মোটামুটি অনেক কিছু বললাম আমরা এখান থেকে।
এই যে এগুলো না থাকলে কি হবে? এই যে IC3B এখানে লেখা আছে, দেখেন, এই যে IC3B ইনঅ্যাক্টিভ, এরা আসলে মানে এটা হেল্প করে, অপসোনাইজেশনে হেল্প করে। এই যে C1 ইনহিবিটর, আমি যা বললাম যে কমপ্লিমেন্ট ওয়ানটা সবসময় ইনহিবিটেড থাকে। C1 ইনহিবিটর, কারো যদি C1 ইনহিবিটর না থাকে, তাহলে যদি কমপ্লিমেন্ট কারো যদি মানে সবসময় অ্যাক্টিভ হয়েই থাকে, তাহলে তো মুশকিল, তাহলে হচ্ছে হেরিডিটারি অ্যানজিওডেমা হবে। আর এই যে আমার কমপ্লিমেন্ট সবসময় বললাম যে কমপ্লিমেন্ট আমাদের C3, যেমন বললাম যে C3 সবসময় ভাঙতেছে ভাঙতেছে, C3A C3B হইতেছে, তোরা তো সবসময় কোনো না কোনো সার্ফের সাথে লেগে ঝামেলা করতে পারে, বা আমাদের নর্মাল সেলের সার্ফেসে লেগে ঝামেলা করতে পারে। তো মেমোরি একটা কমপ্লেক্স তৈরি করতে পারে। তো এগুলো হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম আছে। আর দুটো ডিফেন্স মেকানিজম অন্তত জানি, CD55, CD59। সিডি মানে আমরা নিশ্চয়ই জানি, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। CD55 এর একটা নাম হচ্ছে ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, এই যে DAF বলা হয়, এই যে DAF, CD55 ওর একটা নাম। আর CD59, ওর CD59 এর একটা নাম হচ্ছে প্রোটেক্টিন, প্রোটেক্ট করে ওরা। এই যে CD55 আর CD59 এরা কি করে? ওই যে C3 কনভার্টার্স বললাম না, যে মেইন যেটা আমাদের এনজাইম C3 কনভার্টার, C3 কে কনভার্ট করে, C3 কনভার্টার্স কে ইনহিবিট করে হচ্ছে এই যে DAF বা CD55। আর CD59 ইভেন কারো যদি মেমরি একটা কমপ্লেক্স তৈরি হয়েও যায়, তাকে পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে CD59। তো এরা সুবিধা কি? আচ্ছা, এরা সুবিধা কি, তার আগে আমি একটা জিনিস বলি। ধরো যে একটা নর্মাল সেল আমার, এটাই ধরলাম। ধরো যে একটা আমার নর্মাল একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই, তাহলে আমাদের মনে থাকবে এটা। ধরো যাক এটা আমার একটা আরবিসি। হ্যাঁ, আরবিসিতে এরকম কিছু অ্যাঙ্কর আছে। অ্যাঙ্কর তো আমরা জানি কি জিনিস, ওই যে জাহাজের যেমন অ্যাঙ্কর থাকে, মানে যেটা দিয়ে, স্যার নোঙর স্যার। হ্যাঁ, নোঙর। তো এটা এই অ্যাঙ্কর আর কি, এটা দিয়ে এটা লাগানো আছে। তো এইটার নাম হচ্ছে, এই অ্যাঙ্করটার নাম হচ্ছে জিপিআই, জিপিআই অ্যাঙ্কর। এটা হচ্ছে আরবিসি, কি রাখলাম, এটা আরবিসি, রেড ব্লাড সেল। এটা হচ্ছে জিপিআই অ্যাঙ্কর দিয়ে লাগানো থাকে হচ্ছে ডিএএফ বা CD55, CD59, এগুলো লাগানো থাকে জিপিআই অ্যাঙ্কর দিয়ে। তো CD58, CD9 আমরা জানি যেগুলো হচ্ছে কমপ্লিমেন্টকে ইনহিবিট করে আর কি, মানে C3 কনভার্টার্সকে ইনহিবিট করে, তারপর হচ্ছে মেমরি কমপ্লেক্সকে ইনহিবিট করে। তাহলে জিপিআই দিয়ে এরা ঝোলানো থাকে আরবিসির গায়ে। তো জিপিআই যদি কারো না থাকে, তাহলে কি হবে? এই দুটো থাকবে না। যেমন আমরা ওই যে কোভিড-19 যখন হয়, যে পুলিশ বাইরের লোকজন দেখলেই পিটাইতো, তখন ডাক্তাররা কি করতাম, একটা কার্ড ঝুলাইতাম, আইডি কার্ড। ফিতা থাকতো, সেখানে আইডি কার্ড ঝুলতো। তখন যে ফিতাই না থাকে কারো। তো এই আরবিসিতে এরকম, যে এই ফিতা দিয়ে এটা আইডি কার্ড ঝুলানো, যে আমি আইডি কার্ড আছি, আমি থাকলে আমাকে পিটানো যাবে না, আমি ডাক্তার। তো ওই রকম ওরও ওই আইডি কার্ড দিয়ে ঝুলানো আছে, মানে ফিতা দিয়ে ঝুলানো আছে যে আমি CD55, আমি CD59, কোনো কমপ্লিমেন্ট এদিকে এসে লাভ নাই। কিন্তু যদি জিপিআই অ্যাঙ্কর না থাকে কারো, ধরে যাক কোনো অ্যাকোয়ার্ড মিউটেশন হয়েছে, যে এনজাইম এটা তৈরি করতে সেই এনজাইমটা নাই, গ্লাইকোফসফোইনোসিটাইল, গ্লাইকোফসফেটিডাইল নিউসিটাইল, জিপিআই যদি না থাকে, এই দুটাও থাকবে না। এই দুটো না থাকলে তখন কমপ্লিমেন্ট যে অ্যাক্টিভ হয় নর্মালি, সেগুলো কি করবে? আরবিসি কে ব্রেকডাউন করবে। তাহলে প্রচুর আরবিসি ব্রেকডাউন হবে। আরবিসি ব্রেকডাউন হবে, তাহলে কোথায় হচ্ছে এটা? ব্লাড ভেসেলের ভিতরেই, কারণ কমপ্লিমেন্ট তো ব্লাডই আছে। ব্লাড ভেসেলের ভিতরে আরবিসি ব্রেকডাউন হতেছে। আরবিসি ব্রেকডাউন যদি ব্লাড ভেসেলের ভিতরে হয়, যেটাকে আমরা বলি ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, তাহলে ব্রেকডাউন হলে হিমোগ্লোবিন সরাসরি ব্লাডে বের হয়ে পড়বে। সেই হিমোগ্লোবিন তখন ইউরিনে যাবে, সেটাকে আমরা বলি হিমোগ্লোবিন ইউরিয়া। এবং এটা খুব সিভিয়ার কন্ডিশন। এই জন্য এটার নাম হচ্ছে প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। প্যারাসিটামল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম যে এখান থেকে আমাদের তাহলে কিভাবে কোরিলেট করা যায়, কিভাবে কোরিলেট করে পড়তে হবে। এভাবে পড়লে অনেক কিছু মনে থাকবে আমাদের, আশা করি। তাহলে এটা পড়লাম আমরা। আচ্ছা, এখন এগুলো আসলে বলার কিছু নাই, আমরা যদি মেকানিজম গুলো জানি, তাহলে এগুলো আসলে আলাদা করে পড়া লাগে না, যে কোনটা কোন মেডিয়েটর কি কাজ করে। এখন হচ্ছে মরফোলজিক প্যাটার্ন অফ অ্যাকুইট ইনফ্লামেশন। মরফোলজিক প্যাটার্ন, সেটা হচ্ছে মানে সবার তো আমরা প্যাথোজেনেসিস জানি যে কিভাবে অ্যাকুইট ইনফ্লামেশনের ঘটনাগুলো ঘটে, তারপরে যদি স্পেসিফিক মরফোলজি নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে সেরাস ইনফ্লামেশন। তো সেরাস তো আমরা জানি যে একটা ওয়াটারি যে ফ্লুইড। তো এটা যেহেতু অ্যাকুইট ইনফ্লামেশন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়বেই। অ্যাকুইট ইনফ্লামেশনের হলমার্ক হচ্ছে ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে। তার মানে এখানেও ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে, কিন্তু সেটা এত বেশি না যে প্রোটিন এই সেল চলে আসবে।
মানে সেল আসে না। সেল তো বড় জিনিস, ওটা আসতে তো একটু বেশি পারমিটিভ বাড়া লাগবে, তাহলে এটা এখানে সেল বাড়ে না। তার কারণ কি, একটা হতে পারে পারমিটিভিটা কম বেশি না, আর হতে পারে যে কি না সিক্রেশন হয়েছে এর। যেমন বডির যে লাইনিং, সেরোসাল যে লাইনিং গুলো বডি ক্যাভিটিতে, মেসোথেলিয়াল লাইনিং বা এই যে প্লুরাল পেরিকার্ডিয়াল লাইনিং, এরা যদি সিক্রেট করে ফ্লুইড, তাইলে হতে পারে সেরাস সিক্রেশন জমতে পারে। তো সেরাস ইনফ্লামেশন নিয়ে তাহলে এরকমই আর কি, এটাই মূল জিনিস বললাম না। ফিব্রিনাস ইনফ্লামেশন, ফিব্রিনাস হচ্ছে ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে গেছে, এমনই বেড়ে গেছে যেদিক দিয়ে ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন পর্যন্ত বের হয়ে আসতেছে। ক্লাসিক এক্সাম্পল পড়বো আমরা হচ্ছে ওই যে সেই বডি ক্যাভিটিতেই। ধরা যাক পেরিকার্ডিয়াল ক্যাভিটি, আমরা যেটা আজকে ফেসবুকে পোস্ট দিয়েছি এটা নিয়ে, যে আমার পেরিকার্ডিয়াম দুইটা লেয়ার, পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার ধরা যাক যে কোনো কারণে ভাস্কুলার পারমিটিভিটি বাড়ছে, তখন ফ্লুইড লিকেজ হইতেছে, সাথে ফাইব্রিনোজেন রিলিজ হইতে, ফাইব্রিনোজেন চলে আসছে। ফাইব্রিনোজেন সাইজে বড়, কিন্তু একটু বড়, পারমিটিভিটি বেশি হচ্ছে জন্য আসছে। ফাইব্রিনোজেন থেকে সে কনভার্ট হয়ে হচ্ছে ফিব্রিন, ফিব্রিন ডিপোজিট হয়েছে, ডিপোজিট হয়েছে। কারণ দুইটা ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার প্যারিকার্ডিয়ামে, সেখানে এই ফিব্রিন ডিপোজিট হয়েছে, হয়ে হয়ে সে জেলির মতো হইতে পারে। হইলে এটা যদি আমরা সার্জনরা কখনো এটা দেখে বা মারা গেছে পেশেন্ট অটোপসির, যদি আমরা বডিতে এই দুইটা লেয়ারকে যদি আমরা আলাদা করি, যেমন ওই যে দুইটা বাটারের মধ্যে, একটা বাটারের মধ্যে আমরা সরি দুইটা ব্রেডের মধ্যে মাটন লাগাইছি, এখানে মাটন লাগাইছি, তার ব্রেড ব্রেড দুটো চাপ দিছি, চাপ দেওয়ার পর যদি আমরা টানি, তাহলে দুইটা জিনিস বেরোবে, কিন্তু এদিকে বাটন লেগে 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 থাকবে এরকম, একটু উঁচু 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 হয়ে। এই যে এইরকম হয়, সেই রকম হতে পারে পেরিকার্ডাইটিস যদি আমরা এটাকে খুলি। সেই জন্য ওটাকে বলা হয় ব্রেড অ্যান্ড বাটার পেরিকার্ডাইটিস। যেহেতু এই ব্রেড অ্যান্ড বাটারের মতো সিমিলারিটি, ওই জন্য ব্রেড অ্যান্ড বাটার পেরিকার্ডাইটিস হইতে পারে। এই যে ফিব্রিনাস ইনফ্লামেশন হয়ে পেরিকার্ডিয়ামে এটা হইতে পারে। এখন যদি কারো ব্রেড অ্যান্ড বাটার পেরিকার্ডাইটিস হয়, তাহলে আরো কি হতে পারে। ধরা যাক এই ইনফ্লামেশন আমার ভালো হইতেছে না, অনেক দিন ধরে আছে, তখন এটা তো এক সময় আলটিমেটলি কি ক্রনিক দিকে যাবে। তো ক্রনিকের আলটিমেটলি হিলিং এর পাথ কি, ফাইব্রোসিস এন্ড স্কারিং। আলটিমেটলি এখানে ফাইব্রাস ফাইব্রোব্লাস্ট দিয়ে ফাইব্রোস টিস্যু ডিপোজিশন হবে, ব্লাড ভেসেলস তৈরি হবে, অ্যাঞ্জিওজেনেসিস হবে, আলটিমেটলি সেদিকে স্কারিং হবে। স্কার যখন হয়ে যাবে, দুইটা ওয়াল তো লেগে যাবে, শক্ত হয়ে যাবে, থিক এন্ড হয়ে যাবে। থিক এন্ড যখন হয়ে যাবে পেরিকার্ডিয়াল মেমব্রেন, তখন সে হার্টের উপর চাপ দিবে। হার্টের উপর যদি কেউ চাপ দিয়ে রাখে কন্টিনিউয়াসলি, তাহলে হার্টে তো ঠিক মতো ডাইলেট করতে পারবে না, তখন হার্ট ডাইলেশন হওয়ার কথা ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়, তখন সে মানে ডাইলেট হতে পারবে না, কারণ তার উপর একজন চাপ দিয়ে আছে। এই চাপ দেওয়াটা, এটার নাম হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, কনস্ট্রিক্ট করে রাখছে। এবং পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। তো চাপ দিয়ে রাখলে ভেনাস ফ্লো ঠিক মতো হবে না। তো আমরা যদি একটু দেখি, আহ ধরা যাক এটা একটা হার্ট, তো এর উপর দিয়ে এই যে পেরিকার্ডিয়াল লেয়ারটা সে চাপ দিয়ে রাখছে সবসময়, খুব চাপ দিয়ে রাখছে। তো চাপ দিয়ে রাখলে এই যে ভেনাস রিটার্ন হওয়ার কথা, এই যে অ্যাট্রিয়াম দিয়ে, রাইট অ্যাট্রিয়াম দিয়ে, সুপ্রিয়া ভেনা কাভা দিয়ে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, এটা ঠিক মতো হবে না। এটা ঠিক মতো নাহলে কার্ডিক আউটপুট কমবে, এটা একটা ঠিক। আবার ভেনাস রিটার্ন ঠিক নাহলে এই ভেনাস রিটার্ন গুলো মানে ভেইনের থেকে আসতে পারতেছে না, রিটার্ন হইতে পারতেছে, তো জমবে তো। যদি জমে তারা, তাহলে তো আলটিমেটলি কনজেশন হবে, ইডিমা হবে, আমরা জানি। এবং এই যে এখান দিয়ে ফ্লুইড আসতে পারতেছে না, চাপ ফিল করতেছে, তাহলে এই চাপটা কি ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো এখানে কি আছে আমরা জানি না, জুগুলার ভেইন, জুগুলার ভেনাস প্রেসার দেখি আমরা অনেক জায়গায়। তো নর্মালি, আমাদের নর্মাল কথা বলতেছি, নর্মালি আমাদের যখন ইন্সপায়ার করি, চেস্ট এক্সপান্ড হয়, চেস্টে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়, তখন ফ্লুইড টুইড সব চেস্টে আসে। নেগেটিভ প্রেসারের কারণে এই জুগুলার ভেনে প্রেসার থাকে কম, মানে নিচের দিকে আসে, যার কারণে দেখা যায় না। তো এগুলো কম থাকার কথা, জিভিপি কমে যাওয়ার কথা, জুগুলার ভেনাস প্রেসার। কিন্তু যখন আপনি হার্টের উপর চাপ দিয়ে রাখছেন, এদিক থেকে জিনিসপত্র আসতে পারতেছে না, তখন চাপ তো বেড়েই আছে, মানে জুগুলার ভেনাস প্রেসার রেইজ হয়েছে। তো ইন্সপিরেশনের সময় যেখানে নর্মালি জুগুলার ভেনাস প্রেসার কমার কথা, তা না কমে প্যারাডক্সিক্যালি মানে উল্টা ভাবে জিভিপি বাড়তেছে কনস্টিটিভ পেরিকার্ডাইটিসে। এই যে ঘটনাটা, ইন্সপিরেশনের সময় জিভিপি বাড়ে, এটা এটা বলে কুশমল সাইন। তাহলে কনস্টিটিভ পেরিকার্ডাইটিসে অনেক ইফেক্ট আছে, ইভেন আপনার স্প্লিটিং অফ হার্ট সাউন্ড, এগুলো তো ইফেক্ট আছে, সেগুলো বেশি দূরে আলাপ হয়ে যায় প্যাথোলজি হিসেবে, সেজন্য বললাম না। স্যার এখানে একটা কোশ্চেন আছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ইডেমার ক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রেও পড়ছিলাম যে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, স্যার হ্যাঁ। এটা কেমনে হয়? এই যে ধরা যাক আমরা যেটা বললাম,
যে এই যে এখানে হার্টের উপর চাপ দিয়ে আছে, চাপ দিয়ে আছে মানে ভেনাস্ট্রিকান ঠিক মতো হইতেছে না। ভেনাস্ট্রিকান মানে কি, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড ঢুকতে পারতেছে না, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসতে পারতেছে না, কারণ আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে তো চাপ দিয়ে ধরে রাখছে। তো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড যদি না আসে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসে করতে বডির নিচের পার্ট থেকে। তো আমাদের বডির নিচের পার্ট তো ডিপেন্ডেন্ট পার্ট, যেমন দেখ আমার পায়ের যত ব্লাড আছে সব তো নিচ দিয়ে এসে মানে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে যাবে। তো নিচ যদি ব্লাড না আসতে পারে তাহলে ব্লাড জমবে, যেটাকে আমরা বলি কনজেশন। ব্লাড জমবে কোথায়, জমবে ভেসেল গুলোতেই জমবে, ভেন টেইনে জমবে। তো যখন ব্লাড জমবে, মানে এই যে ধরে দেখ আমার এগুলো পায়ের ভেসেল, এগুলোতে ব্লাড জমছে, ব্লাড জমতে জমতে কি এই ব্লাড গুলো কি এর উপর চাপ দিবে না, ভেসেলের ওয়ালের উপর চাপ দিবে না? এটাই তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রো মানে পানি, মানে ফ্লুইড, আর স্ট্যাটিক মানে পানির যে স্থিতি অবস্থার কারণে যে চাপ। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার তো এইটাই, যে এই যে ফ্লুইড যে চাপ দিতেছে। তো এখন এখানে যত বেশি ফ্লুইড জমবে তত বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে আমাদের কি হয়, ট্রান্সুরেটিভ ইডিমা হয়। লিকেজ হবে, ট্রান্সজুডেট হবে। ট্রান্সুরেট হবে কারণ এখানে পারমেবিলিটি বাড়ে নাই, এই কারণে শুধুমাত্র ফ্লুইড বের হবে। এইটাকে আমরা বলি ট্রান্সুরেটিভ ইডিমা। ক্লিয়ার? জি স্যার। তাহলে ও আরেকটা কথা বলে নিই, যে মায়োকার্ডিয়াল ইনফেকশনেও এই ঘটনা ঘটতে পারে, যদিও দূরতম জিনিস। মায়োকার্ডিয়াল ইনফেকশন যদি কারো হয়, ইনফেকশন মানে কি, ধরো যাক এখানে আমার কি হয়েছে, সরি, হ্যাঁ ইনফেকশন মানে কি, এখানে আমার হচ্ছে ইসকেমিয়া হয়েছে, ইসকেমিক নেক্রোসিস, এই তো ইনফেকশন। এরিয়া অফ লোকালাইজড এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস। তো ইসকেমিয়া হয়ে নেক্রোসিসের সেল ডেথ হয়ে গেছে, সেল যখন ডেথ হয়ে যায় ইসকেমিক নেক্রোসিসের লাইসিস হয়ে যায়, সেলুলার কম্পোনেন্ট গুলো সব বেড়ে পড়ে। এবং এই মানে তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা ওই যে ইয়া দেখি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, ট্রোপোনিন সি, সিকেএমবি, কারণ হচ্ছে সেল ড্যামেজ হয়ে এইসব রিলিজ হয়ে যায়, এগুলো ব্লাডে বেড়ে গেলে আমরা তখন বুঝি যে এমআই হয়েছে। তো এর ফলে তার মানে কি, সেলের অ্যান্টিজেন গুলো বের হয়ে পড়তেছে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে যদি অ্যান্টিবডি প্রোডাকশন হয়, অটোইমিউন রিয়াকশন দেয়, সেই রিয়াকশনের কারণে পেরিকার্ডিয়ামেও ইনভলভ হতে পারে, তখন পেরিকার্ডাইটিস হতে পারে। পেরিকার্ডিস হয়ে ওই যে ফিব্রিনাস পেরিকার্ডিস যা যা হতে পারে আর কি, এই তারপর এখান থেকে পেরিকার্ডিয়াল পেইন হতে পারে। তো এগুলো এটাকে বলা বলা ড্রেসলার সিনড্রোম, পোস্ট মায়োকার্ডিয়াল সিনড্রোম নাকি জানি বলে শব্দটা, ড্রেসলার সিনড্রোম একটা নাম, পোস্ট এমআই সিনড্রোম এর। তাহলে আচ্ছা, এটা মনে হয় অনেক বলে ফেলছি। তাহলে সেরাস ইনফ্লামেশন গেল, ফিব্রিনাস গেল, আর কি হতে পারে? স্যার সেরোফিব্রাস। ফিব্রিনাস হতে পারে একসাথে, আর হতে পারে প্রুলেন্ট বা পাস ফর্মিং। তো এগুলো মেইনলি সাপোর্টিভ যে অর্গানিজম গুলো আছে, পাস ফর্মিং পায়োজেনিক ব্যাকটেরিয়া, সেগুলো হয় মেইনলি স্টেফাইলোকক্কাস, এটা দিয়েই হয়। কারণ স্টেফাইলোকক্কাসের প্রচুর এনজাইম আছে আমরা জানি, যেগুলো দিয়ে সেই সব করতে পারে, পাস টাস ফর্ম করতে পারে। তো স্টেফাইলোকক্কাসের যেমন কোয়াগুলেজ আছে, কোয়াগুলেজ যে কোয়াগুলেট করে প্রোটিন, করে চারপাশটাকে কোয়াগুলেট করলে সে হয়তো ওখানে নিজেকে আটকাও ফেলতে পারে, তার এটাকে। আবার তার স্প্রেডিং ফ্যাক্টরও আছে, অনেক কিছুই আছে। এবং এই যে শুধু স্টেফাইলোকক্কাসই না, স্টেফাইলোকক্কাসের স্প্রেডিং ফ্যাক্টর আছে, স্ট্রেপ্টোকাইনেজ আছে, যেটা দিয়ে করে আর ব্রেকডাউন করে থ্রম্বাসকে, প্লাজমোজনকে অ্যাক্টিভ করে, প্লাজমিন বানায়, প্লাজমিন আবার ফিব্রিনকে ব্রেকডাউন করে। এইটা আমাদের ইয়াতে ইউজ আছে ফার্মাকোলজিতে, এটার উপর ভিত্তি করে স্ট্রেপ্টোকাইনেজকে আমরা ইয়াতে ইউজ করি, তাই না, মার্কেটে থ্রম্বোলাইটিক এজেন্ট হিসেবে ইউজ করি ট্রিটমেন্টে, কারণ তারা থ্রম্বোলাইসিস করতে পারে। তাহলে দেন অর্গানিজমের একটা চরিত্রকে আমরা ড্রাগসে কনভার্ট করে ফেলছি আর কি। তো অ্যাবসেস হইতে পারে, অ্যাবসেস তো হচ্ছে লোকালাইজ কালেকশন অফ পাস, আমরা জানি। অ্যাবসেস মানে হচ্ছে ভিতরে একটা নেক্রোটিক এরিয়া থাকবে, তার চারপাশে নিউট্রোফিল থাকবে, তারপর হচ্ছে চেষ্টা করবে একটু জেনারেশন টিস্যু তৈরি করে ভালো করার জন্য, তাহলে ব্লাড ভেসেলস থাকবে, ফাইব্রাস টিস্যু থাকবে, এই আর কি। আলসারের মতোই আর কি। তো আলসার কি, আলসার হচ্ছে কমন যেটা আমাদের কনসেপশন, সেটা হচ্ছে ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য সার্ফেস এপিথেলিয়াম। মানে সার্ফেস এপিথেলিয়াম যদি কোনো অর্গানের, কোনো টিস্যু ব্রিচ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সেটা আলসার। কিন্তু এটা মানে পারফেক্ট ডেফিনেশন না, কারণ হচ্ছে এটাও পোস্ট দিয়েছিলাম ওই দিন প্ল্যাটফর্মে এই বিষয় নিয়ে, যে কারণ শুধু যদি ব্রিজ বা ডিসকন্টিনিউটি হয়, তাহলে তো সার্জন যখন অপারেশন করে আমার পেট কাটে,
সেটা তো মানে সার্ভিস দিলাম বা ডিসকন্টিনিউটি, তাহলে সেটা তো আর আলসার নয়। বা আমি আঘাত পাইলাম, রাস্তায় পড়ে গিয়ে চামড়া ছিলে গেল, এটা তো আর আলসার না। তাহলে আলসারের ব্রিজ তো থাকবেই, সাথে মনে রাখতে হবে ব্রিজটা কিভাবে তৈরি হয়েছে, সেটা স্লাফিং আউট অফ ইনফ্লাম নেক্রোটিক টিস্যু, মানে স্লাফিং আউট হইতে হবে সেলটাকে। এবং স্লাফিং আউটটা কেন হবে? কারণ টিস্যু মরে গেছে, নেক্রোসিস হয়ে গেছে। এই হচ্ছে আলসারের ডেফিনেশন। এই ডেফিনেশনে ফেললে তখন আবার সার্জনের এটা আলসার ঠিক আছে মানে, তখন বোঝা যাবে যে কেন এটা আলসার নয়। এখন আলসারের কি আসলে সবসময় ক্রনিক হইতে হবে? না, অ্যাকিউট ক্রনিক দুটা ক্ষেত্রে হতে পারে, দুটার কম্বিনেশন হতে পারে, যেটা হয় পেপটিক আলসার ডিজিজে। পেপটিক আলসার ডিজিজ এক, নতুন নতুন এসিড আসতেছে, নতুন নতুন ঘটনা ঘটাইতেছে, আলসার হইতেছে, অ্যাকিউট কন্ডিশন সাথে ক্রনিক কন্ডিশনও কোএক্সিস্ট করে। যেমন কমন কি, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এটা আমাদের এইচ পাইলোরি থেকে কিন্তু একটা কোশ্চেন আছে, এইচ পাইলোরি কি কি করে এখানে, চারটা কন্ডিশন তৈরি করে। তো আলসারের কটা লেয়ার এটা অনেক সময় আসে, সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি নিক্স দিয়ে, NIGS। নিক্স দিয়ে মনে রাখা লাগবে না যদি আমরা ঘটনাগুলো বুঝি কি হয়। একটা জায়গায় আলসার হয়েছে, সে জায়গা অনেকদিন ধরে এই জিনিসটা চলতেছে, বডি চেষ্টা করবে সেটাকে ভালো করার জন্য। তো বডি ভালো করার সিস্টেম কি? একটা জায়গায় যদি ধরো যাক নেক্রোসিস হয়েছে, ধরলাম এখান থেকেই শুরু, নেক্রোসিস হয়েছে, তো বডি তো চেষ্টা করবে এটাকে ভালো করার জন্য, তো ইনফ্লামেটরি সেল নিয়ে আসবে না, নন স্পেসিফিক ইনফ্লামেশন হবে, এখানে ইনফ্লামেটরি সেল আসবে। আসার পর যদি ভালো করতে পারে আর কি, তাহলে গ্রানুলেশন টিস্যু তৈরি হবে। এবং আলটিমেটলি রিপেয়ারের তার প্রসেস কি, যেহেতু অনেক ক্ষয় হয়েছে ফাইব্রোসিস দিয়ে, তাহলে এই হচ্ছে তার লেয়ার গুলো। আর ইনফ্লামেশনের ফেট কি, হতে পারে কমপ্লিট রিজলিউশন, হতে পারে হিলিং, হতে পারে সরি, আর হচ্ছে একেবারে কি বলা যায়, প্রোগ্রেস করতে পারে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এটা বলার কিছু নাই। এরপর আছে ক্রনিক ইনফ্লামেশন। তাও মনে হয় আজকে এই পর্যন্ত থাক। পুরোটা বলতাম, আসলে কেউ নাই, আমিও আর আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে সাহেব, রেকর্ড দিন। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। স্যার নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস আসলে সম্ভবত আর কন্টিনিউ করবো না, কারণ আজকে কন্টিনিউ করতাম না, শুধু আসছিলেন বলে। কারণ আমি চাইছিলাম যে পড়াইতে আসলে, কিন্তু কেউ আগ্রহী না হলে পড়ানো মুশকিল। ঠিক আছে তাহলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। করে নাও।